চাকরি নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যেই। বড় একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট একটি ব্রাঞ্চ লাইনের ট্রেনে চড়লাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরে আকাশে চাঁদ উঠল। শরৎকালের নীল নির্মল আকাশ, সাদা সুন্দর জ্যোৎস্নায় উদ্ভাসিত ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ আর গাছপালার মাঝখান দিয়ে ছোট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের এগিয়ে চলেছে। দূরে দূরে একটি একটি করে স্টেশন, টিম টিম করে দু একটি কেরোসিনের বাতি জ্বলছে। দু একজন লোক নামছে, দু একজন উঠছে। লোকজনের কোলাহল নেই, গোলমাল নেই। দু একটি ছোটখাটো কথা, ইঞ্জিনের সাই সাই শব্দ আর গার্ড সাহেবের হুইসল। জানলায় হাত রেখে বাইরের পানে তাকিয়েছিলাম। ট্রেনের যাত্রী নিয়ে গ্রামের পথে কোথাও বা একটি গরুর গাড়ি চলছে, কোথাও বা আঁকা বাঁকা ছোট একটি শুকনো নদীর সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে। দূরের অস্পষ্ট গ্রাম ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গেছে। লাইনের ধারে ধারে সাদা সুন্দর কাশের গুচ্ছ বাতাসে দুলছে। মাঝে মাঝে দূরের গ্রাম থেকে কুকুরের ডাক শুনতে পাচ্ছি। গাড়ি আমাদের কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কোনো সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, চেয়ে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন, কখন যে তারা নেমে গেছেন কিছু বুঝতেই পারিনি। পেছনে পায়ের শব্দ হতেই ফিরে দেখলাম আপাদ মস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। সেরকম লম্বা মানুষ আমি খুব কমই দেখেছি। কাছে আসতেই আমি তার মুখের দিকে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। মানুষের মুখ বলে মনেই হয় না, ঠিক যেন ছাগলের মতো। এক একটা পাঁঠার কেমন দাড়ি থাকে না, তেমনই দাড়ি। গোঁফগুলো একটা একটা করে গোনা যায়। আর সেই মুখের ওপর অস্বাভাবিক রকম উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদি বা একটুখানি ছিল, লোকটাকে আমার সামনের বেঞ্চে বসতে দেখে সেটুকু উড়ে গেল। কারোর মুখে কথা নেই। শেষে তিনি আমায় দয়া করে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হবে? গলার আওয়াজও তেমনি। মনে হলো যেন হাড়ির ভেতর থেকে কথা বেরোচ্ছে। বললাম, শালবনি। ও চলুন, আমিও যাব। বাধিত হলাম। চাকরির জায়গায় পৌঁছতে না পৌঁছতেই এই জিজ্ঞেস করলাম, আপনি কি শালবনিতেই থাকেন? ঘাড় নেড়ে জানালেন, না। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞেস করবার সাহস হলো না। বললাম, সিমসন কোম্পানির যে লোহার কারখানা তৈরি হচ্ছে, স্টেশন থেকে সেটা কতদূর মশাই? এই তো কাছে। শুনে আশ্বস্ত হলাম। বললাম, আচ্ছা বলতে পারেন, শুনছি নাকি ৩-৪ জন লোক সেখানে মারা গেছে। কেন মারা গেছে জানেন আপনি? তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছেন। কোনো জবাব পেলাম না। সর্বনাশ। তবে কি এইখান থেকেই সঙ্গ নিলেন নাকি? শালবনি স্টেশন আর কত দূর সে কথাই ভাবতে লাগলাম।
দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এল। ভদ্রলোক এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন, বললেন, কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? কি আর করি, পেটের দায়ে, 2-3টে ছেলে মেয়ে। যদি মারা যান? সে কথা নিজেও কতবার ভেবেছি, কিন্তু তার হঠাৎ এই কথাটা শোনা মাত্র বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। বললাম, না হলে তো না খেতে পেয়ে সবাই মারা যাবে। ছেলে মেয়ে কটি? 3টি, 2টি ছেলে 1টি মেয়ে। আর সংসারে কি কে আছে? বুড়ো বাবা, মা, পিসি, মাসি, ভাগ্নি, ও সেটার অন্ত নেই। বলে তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন। দেখেই বললেন, বুড়ো বাবা মাকে খেতে দেওয়া খুব ভালো, আজকাল অনেকে দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমন পাজি ছেলে। বলেই তিনি উঠে দাঁড়ালেন, বললেন, চলো, স্টেশনে এসে গেছে। গাড়ি কিন্তু তখনও থামি। তার জীবনের গল্পটা শোনবার কৌতূহল হলো। বললাম, বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাইটা বের করে বললাম, খান। ভাবলাম তাতেও যদি বসে তার জীবনের গল্পটা বলেন, কিন্তু বিড়ি দেশলাই তিনি হাত বাড়িয়ে নিলেন মাত্র। দেশলাইও জানালেন না, বিড়িও খেলেন না। গাড়ি আমাদের স্টেশনে পৌঁছে গেল এবং পৌঁছানো মাত্র দরজা খুলে তিনি নেমে পড়লেন। যাওয়ার সময় একটা নমস্কার করে বিদায় নেওয়া দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দেবার সময় তার হলো না। তৎক্ষণাৎ আমি তার পিছু পিছু দরজা পর্যন্ত এলাম। তিনি ঠিক কোন দিকে যান দেখবার উদ্দেশ্য যে ছিল না তা নয়, কিন্তু আমার অন্য প্রয়োজনও ছিল। আমায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য কারখানা থেকে লোক আসবার কথা, কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি গাড়ি তখনও ঠিক প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তখনও গাড়িখানা ধীরে ধীরে চলছে। লোকটি কি তবে টিকিট করেনি, তাই টিকিট দেবার ভয়ে তাড়াতাড়ি নেমে গেল? কিন্তু অত বড় লম্বা চেহারা সহজে তো চোখের আড়াল হওয়ার জন্য। জ্যোৎস্নার আলোয় চারিদিক ঠিক দিনের মতোই স্পষ্ট পরিষ্কার, অথচ এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই তাকে দেখতে পেলাম না। মানুষ বলে মনে মনে যদি বা একটুখানি সন্দেহ হয়েছিল, সেটুকুও এবার খুঁজে গেল। মানুষ কি কখনো এত সহজে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারে? বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একে আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা, তাই আবার পৌঁছতে না পৌঁছতে এই অভিজ্ঞতা। পেটের দায়ে চাকরি করতে এসে কি যে অদৃষ্টে আছে কে জানে। কারখানা থেকে 2জন গোর্খা চাপরাশি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিকে চেয়ে নিলাম। যত দূর দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। ট্রেনের লাইন এইখানে শেষ হয়ে গেছে। গাড়িতে উঠবার সময় লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনের দুদিকে 2টো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা সামনে একটা পেছনে। এইবার পেছনের ইঞ্জিনটা পিছু হাঁটতে শুরু করলো। গাড়িটা যেদিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার সেই দিকে চলে গেল। চারিদিক নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। এই পাশে ছোট্ট একটি স্টেশন, আর ওপাশে আমাদের কারখানা। কারখানা গড়ে উঠতে তখনও অনেক দেরি।
প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি এসে পৌঁছেছে। অনেকখানি জায়গা জুড়ে নানান রকমের লোহা লক্কর ইতস্তত ছড়ানো, আর তারই এক পাশে আমাদের থাকবার জন্য টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর তৈরি হয়েছে। শুনলাম নাকি ওই টিনের ঘরে আমার আগে যারা এসেছেন তাদের জীবন লীলার অবসান হয়ে গেছে। তবু সে রাত্রির মতো আমাকে সেখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতি ব্রাহ্মণ, আমার জন্য সে রান্না করে রেখেছিল। ঠিক হলো, নিজের হাতে রান্না আমায় কোনোদিনই করতে হবে না, সেই রোজ আমায় রান্না করে দেবে। সেদিন রাত্রে তাকে আর আমার কাজ ছেড়ে যেতে দিলাম না। খাওয়া দাওয়ার পর সে আমারই কাছে একটা ছোট বিছানায় শুয়ে রইল। কাছাকাছি কোনো একটা গ্রামে তার বাড়ি, নাম যতীন। প্রথমে এসে জিজ্ঞেস করলো, আপনি ব্রাহ্মণ? হ্যাঁ। ব্যাস, তাহলে আর আপনার ভয় নেই। কেন, ব্যাপার কি বলতো যতীন? না, ওরা যারা মরেছে তাদের ভূতে মেরেছে কিনা। গেছো ভূতে? ভূত কখনো ব্রাহ্মণকে মারে না, ওরা কেউ ব্রাহ্মণ ছিল না। ব্রাহ্মণকে মারবে না সেটা তুমি কেমন করে জানলে? বইতে ছুঁয়ে একবার যদি গায়ত্রী জপ করে দেন তো ভূতের বাবারও সাথ দিবে যে আপনার কাছে এগোয়। তা নইলে ওদের তিন থেকে মেরে ফেললে আর আমাকে মারতে পারতো না। ব্যাপারটা সত্যিই রহস্যজনক, কিছুই বুঝবার উপায় নেই। রাত্রে ভালো ঘুম হলো না। খুব ভোরে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে, তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূর্ব দিকে সবুজ বনের মাথার উপর আকাশটা লাল হয়ে উঠেছে, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। জায়গাটি বড় চমৎকার। আমায় বাইরে আসতে দেখি বোরখা চাপরাশি দুজন সালাম করে আমার কাছে এসে দাঁড়ালো। সেলাম সাহেব। সেলাম বাবু। জিজ্ঞেস করলো কাজ আরম্ভ হবে কিনা, এবং তা যদি হয় তাহলে ওরা আশেপাশের গ্রাম থেকে লোক ডাকতে যাবে কিনা। বললাম, যাও তোমরা লোক নিয়ে এসো, কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গলের গাছ কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হয় হেড অফিসে জানাতে হবে, আর না হয় এখানকার জাংশন স্টেশনে কোম্পানির যে চুনের কারখানা আছে সেখানে জানালেই তারা তৎক্ষণাৎ টাকা পাঠিয়ে দেবে। আমার উপর হুকুম, 1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। চাপরাশিদের বলে দিলাম, লোক তোমরা যত বেশি পারো নিয়ে এসো। তারা লোক আনতে চলে গেল। ভাবলাম আমার একমাত্র প্রতিবেশী স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কিনা কে জানে। একটু পরেই যাওয়া যাবে ভেবে পায়ে চলা যে সরু পথটি জঙ্গলের ভেতর গিয়ে ঢুকেছে সেই পথ ধরে হাঁটা শুরু করলাম। দুপাশে শাল আর মহুয়ার ছোট বড় নানান রকম গাছ সোজা ওপরের দিকে উঠে গেছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখায় প্রশাখায় চিকন কচি লতায় পল্লবে ক্রমশ তারা এমনি ভাবে ঘন সন্ধিবদ্ধ হয়েছে যে বেশি দূর দৃষ্টি চলে না। যেদিকে তাকাই শুধু গাছ আর পাতা, পাতা আর গাছ। মৃদুমন্দ বাতাসে পাতাগুলি ঝিরঝির করে কাঁপছে। নানা রকমের অসংখ্য পাখি উড়ে বেড়াচ্ছে। কোথাও হয়তো কোনো বুনো গাছে বুনো ফুল ফুটেছে, তারই মিষ্টি সুগন্ধে বাতাস যেন ভরে আছে। চমৎকার একটি প্রজাপতি উড়তে উড়তে হঠাৎ আমার হাতে এসে বসলো। ইচ্ছে করলেই আমি তাকে ধরতে পারতাম, কিন্তু ধরলাম না। হাতটি আমার চোখের কাছে এনে যেই তাকে আমি ভালো করে দেখতে গেলাম, রঙিন পাখা উড়িয়ে তৎক্ষণাৎ সে আমার হাতের উপর থেকে উড়ে পালালো।
ছায়া শীতল স্নিগ্ধ সেই অরণ্যের মাঝখান দিয়ে মনের আনন্দে অন্যমনস্ক হয়ে অনেক দূর গিয়ে পড়েছিলাম। পেছনে হঠাৎ একটা ট্রেনের শব্দে যেন আমার চৈতন্য হলো। এবার ফিরতে হবে। ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে একটি মোটা খাতায় কি যেন লিখছিলেন। মোটা সোটা বেটে খাটো মানুষটি। পরিচয় হতেই মুখখানি তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। আমি বললাম, কাজ করুন। দূর তেরি কাজ, মানুষের মুখ দেখতে পাই না মশাই। দুটো কথা বলে যে সুখ হবে, তাই পাণ্ডব বর্জিত দেশে তারও উপায় নেই। আরে দিন না মশাই, চটপট ওই গাছগুলোকে কেটে উড়িয়ে তবু একটা কারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, লোকজন তবু দেখতে পাবো। কিন্তু ওই গাছ কাটতে গিয়ে শুনেছি আমার আগে তিনজন। কথাটাকে তিনি শেষ করতে দিলেন না। টেবিল চাপড়ে চিৎকার করে বলে উঠলেন, আরে দূর দূর, আমি ওসব বিশ্বাস করি না মশাই। ভূত না চাই, আরে ভূত না হয় মেরেই দিয়ে গেল, কিন্তু টাকা কড়িগুলো গেল কোথায়? সেগুলোও কি ভূতে নিয়ে গেল নাকি? কথাটা ভালো বুঝতে পারলাম না, তাই তাকে আর একবার ভালো করে জিজ্ঞেস করতেই তিনি বললেন, তার বিশ্বাস ভূত তাদের মারেনি, মেরেছে মানুষের। কুলি বিদায় করবার টাকা কড়ি তাদের কাছেই থাকত, সেই টাকার লোভে কেউ তাদের মেরে ফেলেছে। তিনি বললেন, আমার কিন্তু মশাই ওই গোর্খা চাপরাশি দুটোকে বিশ্বাস হয় না। বললে কথা শুনে না, ব্যাটারা যেন নবাব পুত্তুর। কি জানি মশাই, কি করবে তাই ভাবছি। মাস্টার মশাইয়ের টেলিগ্রাফ এসেছে। তিনি উঠে দাঁড়ালেন। টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টকটক করে কলটা বার কত বাজিয়ে দিয়ে আবার চেয়ারে এসে বসলেন। তারপর আমাকে বললেন, আপনার আগে যে লোকটা এসেছিল তাকেও বলেছিলাম, কিন্তু সে হিন্দুস্তানি, বাঙালির কথা শুনলে না। ভাবলে আমি বুঝি ওর টাকাগুলো বাগাবার মতলবে আছি। কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন। বললেন, টাকা কড়ি নিজের কাছে রাখবেন না দাদা, আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি, শুন। বলে তিনি স্টেশন ঘরের দেওয়ালের গায়ে লাগানো একটি লোহার আয়রন সেফ দেখে বললেন, ওইখানে রাখতে পারেন। পরের টাকা ওখানে রাখতে অবশ্য আমি দিতাম না, কিন্তু আপনি একে বাঙালি, তাই ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন, দেখি কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি আবার বাসায় চলে যাই, আর সেই সময় চাবি আমি সঙ্গে করে নিয়ে চলে যাব। আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুয়েও থাকতে পারেন। বেশ করে দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে এই টেবিলের ওপর তোফা আরামে নাক ডাকবেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে, দেখুন তো দেখি ভূতে কেমন করে মারে। পরামর্শ মন্দ নয়। খাবার জোগাড় করবার জন্য যতীন আমার কাছ থেকে টাকা চাইতে এলো। টাকা দিয়ে বললাম, রাত্রে আমি এইখানে থাকবো। হ্যাঁ যতীন? যতীন হেসে বলল, বুঝতে পেরেছি, বাবু ভয় পেয়েছেন। তা আপনার ভয় কি বাবু? আপনি না ব্রাহ্মণ মানুষ, আমি তো তখনই আপনাকে বলে দিলাম। গোর্খা চাপরাশি দুজন বেশ কাজের লোক। গাছ কাটবার জন্য প্রায় 50 জন কুলি তারা ধরে নিয়ে এলো। টাকা আর কতক্ষণ? দিনের শেষে কুলিদের মজুরি দিতে গিয়ে দেখি অনেকখানি জায়গা তারা পরিষ্কার করে ফেলেছে। রামলাল গোর্খা বলল, বাবু এটা পিসে বহুত রুপিয়া মাঙাইলেন। জিজ্ঞাসা করলাম, কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল? থোড়া হয়েছে বাবু। শিবশরণ বলে রামলালের সঙ্গীটি পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, ও বাবু লোক বহুত রুপিয়া চুরি করেছে বাবু। তা হয়তো হবে, কিন্তু সে টাকা তাদের কাজে লাগেনি। টাকা তো জমের বাড়ি পর্যন্ত পৌঁছবে না। যাই হোক,
সেদিনই হেড অফিসে দাঁড় করে দিলাম, একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধা হবে। কিন্তু টাকা আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমার আগে যারা এসেছিলেন তারাও হয়তো এমনি করে টাকা নিয়েছেন, কিন্তু কাজ বেশি দূর এগোয়নি। অথচ টাকার হিসেব না দিয়েই তারা মারা গেছে। এমনি করে কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়েছে। তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে এলেন একজন ইন্সপেক্টর। কাজ দেখে তিনি খুশি হলেন। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামল শ্রী একেবারে নির্মম ভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা তখন ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় সপ্তাহখানেক। তারা আমায় তখন ছিঁড়ে খাচ্ছে। আমি ইন্সপেক্টরকে সে কথা বুঝিয়ে দিয়ে বললাম, টাকা আপনি গিয়েই পাঠিয়ে দিন, নইলে কাজ হয়তো আমি বন্ধ করে দিতে হবে। ইন্সপেক্টর বললেন, টাকা আপনার পরশুই পৌঁছে যাবে। এখন 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু জানাবেন। তাকে আমি ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম। শিবশরণ আমার সঙ্গে গিয়েছিল। ফেরবার পথে শিবশরণ বলল, আরো বেশি টাকা মাঙ্গাইলেন বাবু, 1000 টাকা কদিন ফুরলেই আবার পাঠাবে, টাকার জন্য ভাব নাকি? যতীনকে প্রায়ই বলতাম, ওই যতীন, বললাম না তো বড় বড় গাছগুলো তো প্রায় সবই কেটে ফেললাম। যতীন হেসে জবাব দিত, আমি তো বাবু আগেই সে কথা বলে দিয়েছি, বামুনের কোনো ভয় নেই। ঠিক বলেছ। কথাটা প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখছি সেই কথাই সত্যি। আগে হ্যাঁ, আমার ওসব অনেক জানা আছে। রাত্রি সেদিন খেতে বসে জিজ্ঞেস করলাম, ভূত তুমি নিজে কোনোদিন দেখেছো যতীন? তা আগে দেখেছি বই কি। এই বলে সে তার ভূত দেখার গল্প আরম্ভ করল। এমন গল্প যে সে আর সহজে থামতেই যায় না। এদিকে রাত্রির শেষ গাড়ি তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন। তার আগেই আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাত্রে আমার শোয়ার বন্দোবস্ত সেখানে। কাজেই বাধ্য হয়ে যতীনকে বললাম, বাকিটা কাল শুনবো যতীন, আজ থাক। কিন্তু এমনই তার গল্প বলার শখ যে সে শেষ পর্যন্ত আমার সঙ্গে স্টেশন পর্যন্ত তার গল্পটা বলতে বলতে এলো। গাড়ি চলে গেছে। মাস্টার মশাই তখনও বসে আছেন দেখে জিজ্ঞেস করলাম, বসে আছেন যে এখনো? আসুন, আপনারই জন্য বসে আছি। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। যাবো কি মশাই, জংশন থেকে টেলিফোন এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসছে। আসছে মানে কেমন করে আসবে? গাড়ি তো চলে গেল। এই কি আর আপনার আমার কাজ মশাই? কত বড় সাহেব কোম্পানির কাজ, খাতির কত। জংশন থেকে একখানা পাইলট ইঞ্জিন দিয়েছে, ওই তাইতেই লোক আপনার এলো বলে। যতীন বলল, তাহলে এই অবসরে গল্পটা আমার শেষ করেনি বাবু। হ্যাঁ, শুনুন শুনুন বলে সে তার গল্প শেষ করতে বসলো। গল্প শেষ হতে না হতেই হুশ করে ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলো এক সাহেবী। 1000 টাকা অন্য কারোর হাতে পাঠাতে হয়তো বিশ্বাস হয়নি, তাই চুনের কারখানার ছোট সাহেব নিজেই এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে নিয়ে তিনি আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলি লোহার সিন্ধুকে বন্ধ করে রেখে, চাবি যেখানে থাকে সেখানে রেখে মাস্টার মশাই বললেন, আসি তবে, নমস্কার। আচ্ছা আসুন। যতীন বলল, আমিও তাহলে আসি বাবু, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, যাও। বলে দরজা জানলা বন্ধ করছি এমন সময় যতীন ফিরে এলো। বলল, অত অত টাকা এলো, আপনি একা থাকবেন বাবু? গোর্খা দুটোকে পাঠিয়ে দেবো? গান মেরে বললাম,
না, দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে দম বন্ধ হয়ে আসে। সেদিনও তাই একটা জানলা আমি খুলে রাখলাম, কিন্তু রেল স্টেশনের জানলা বিরাট জানলা, তা খুলে রাখা মানে সবই খোলা। ইচ্ছে করলে ও পাশ থেকে টপকে যে কেউ এসে ঘরে ঢুকতে পারে। আসুক না, এসেই বা কি করবে? টাকা আছে লোহার সিন্ধুক, সিন্ধুক একেবারে দেওয়ালের সঙ্গে আঁটা। আর ভূত যদি আসে, তাদের তো শুনেছি সর্বত্রই অবাধ গতি, তাদের কাছে খোলাই বাকি আর বন্ধই বাকি। তারা অবশ্য টাকা নিতে আসে না, তাছাড়া এলে এতদিনে আসতো। এখনো যখন আসেনি, তখন সম্ভবত আর আসবে না। এমনি সব নানান কথা ভাবছি, আর সেই খোলা জানলার দিকে তাকিয়ে আছে। আকাশে চাঁদ উঠেছে, দিনের মতো পরিষ্কার জ্যোৎস্নার ছটা জানলার পথে ঘরে এসে পড়েছে। ভাবতে ভাবতে কতক্ষণ পর জানি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে। ঘুম ভেঙে গেল, জেগে দেখি সত্যি তাই। হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, পায়ের অবস্থাও তাই। ঘুমের ঘরে কখন কে যেন এসে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কিছুই বুঝতে পারছি না, কথা বলার উপায় নেই। দম যেন বন্ধ হয়ে আসছে, অথচ চোখ দুটো খোলা। জানলার পথে যে জ্যোৎস্নার আলো এসে ঘরে পড়েছে, তাতে শুধু সেই জায়গাটি দেখা যায়। যে লোকটা আমার মুখে কাপড় চাপা দিয়ে সজোরে বেঁধে ফেলেছে, তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু চেনবার উপায় নেই। মুখ খুলতে পারছি না, তবুও কোনো মতে অস্পষ্ট ভাবে গো গো করে বললাম, টাকা নিয়ে যাও, তোমরা বেশি তাও। ওদিকে আমার মাথার পেছনে দেওয়ালের গায়ে সিন্দুক খোলা শব্দ পেল। কি আর করি, মরার মতো চুপ করে পড়ে আছি। মৃত্যু অনিবার্য। এতক্ষণে বুঝলাম আমার আগে যারা মারা গেছে, তারাও ঠিক এমনি করেই গেছে। বুকের ভেতরটা ধক ধক করছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে যে কি ভীষণ অবস্থা, আমি লিখে বোঝাতে পারবো না। চোখের সামনে আমার ছোট ছোট ছেলে মেয়ে তিনটির কচি মুখ ভেসে উঠল। আমার স্ত্রীর কথা মনে হলো, কেন যে আমি তাদের ছেড়ে এখানে এলাম। চোখ দিয়ে আমার দর দর করে জল গড়িয়ে পড়তে লাগলো। হে ভগবান, এটা যেন আমায় প্রাণে না মারে। বেঁচে যদি থাকি, তো কালই আমি এই চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব। টাকাগুলো মাথার কাছে ঝনঝন করে উঠল। থলেটা তাহলে ওরা বার করেছে। এমন সময় মনে হলো যেন জানলার পথে আর একটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে এসেছে, তবু যেন মনে হলো আপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা সেই লোকটা, যাকে আমি প্রথম দিন সেই নিয়ে দেখেছিলাম। গলাটা তো কি যেন আমার দু হাত দিয়ে চেপে ধরেছে। এইবার মৃত্যু। অনুরোধ করবার শক্তি নেই। মুখের কাপড় তখনও তেমনই বাঁধা। কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে আমি বেঁচে গেলাম। আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে সে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে। তারপরেই ভীষণ শব্দ, তারপরেই চিৎকার।
মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও ঠিক তেমনি। কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম এ আমার গোর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও থামেনি। টাকার থলেটা মনে হলো একবার ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। তারপর কি জানলা টপকে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু আর একজন। বাইরেও শব্দ হতে লাগলো। নিরুপায় অসহায় অবস্থায় আমি শুধু মরার মতো সেইখানেই চুপ করে পড়ে রইলাম। খানিক পরে সব নিস্তব্ধ হয়ে গেল। কি যে হলো কিছুই ভালো করে বুঝতে পারলাম না। তখনও বুকের ভেতরটা আবার কেমন যেন করছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সেই কথাই ভাবছি। এমন সময় ঝকঝক শব্দ করতে করতে ঘরের বাইরে একখানা ইঞ্জিন এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো। কিন্তু কে খুলবে? আমার তো উঠবার উপায় নেই। মুখখানা টেনে বাঁধা, কথা বলতে পারছি না। পায়ের শব্দ ঘুরে একদিকে খোলা জানলার কাছে এলো। একজন সাহেব জানলা টপকে ঘরে ঢুকে দরজা খুলে দিল। ঘরে আলো জ্বালা হলো। জাংশন থেকে তারা ইঞ্জিন চড়ে 4 জন এসেছেন। কোয়ার্টার থেকে স্টেশন মাস্টার এলেন। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। গোর্খা চাপরাশি রামলাল মেঝের উপর মরে পড়ে আছে। তারই কোমরের ভোজালি তারই গলায় বসিয়ে দেওয়া হয়েছে। লোহার সিন্দুক খোলা, কিন্তু টাকার থলি মেঝের ওপরেই পড়ে আছে। ব্যাপারটা কিছুই ভালো বোঝবার উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উধাও হবে ভাবছিল, আর কেই বা আমায় বাঁচিয়ে রামলালকে মেরে গেল কে জানে। সাহেবদের জিজ্ঞেস করলাম, আপনারা খবর পেলেন কেমন করে? যিনি এখানে টাকা দিয়ে গিয়েছিলেন তিনি বললেন, আসলে জাংশনে ইঞ্জিন আমাদের পৌঁছবা মাত্র এখান থেকে টেলিফোন গেল, ডাকাত পড়েছে, জলদি আসুন। এখান থেকে টেলিফোন করবে কে? স্টেশন মাস্টার ফোনের কাছে উঠে গিয়ে ফোনটা হাত দিয়ে তুলে আমাদের দেখালেন। ফোনের কানেকশন তিনি কেটে দিয়েই বাসায় গিয়েছেন। অবাক হয়ে আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো ঝগড়াটা বাইরে পর্যন্ত গড়িয়েছিল। বাইরে বেরিয়ে একবার দেখা যাক। সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলেও দেখা গেল দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম শিবসারান। আমাদের দেখে সে শুধু কাঁদতে থাকে, মুখে কোনো কথা বলে না। শেষে অনেক কষ্টে মেরে মেরে তাকে কথা বলানো। সাহেবের লাঠিকে সে কাঁদতে কাঁদতেই সব কথা বলে ফেলল। আমায় মেরে ফেলে সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। যে 3 জন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে, কিন্তু এবার তার ফল হলো বিপরীত। মাঝখান থেকে কি একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেলল, আর তার হাত থেকে টাকার থলেটা কেড়ে নিয়ে পা দুটো তার উল্টো দিকে মুছে ভেঙে দিয়ে চলে গেল। বুঝলাম সেই ভাঙা পা নিয়ে অতি কষ্টে বুকে হেঁটে শিবসারের পালাবার চেষ্টা করছিল। জিজ্ঞেস করলাম, লোকটা দেখতে কিরকম বল দেখি? শিবসারন বলল, সে মানুষ নয় বাবু, তার গায়ে বহুত জোর,
ইয়া লম্বা তাল গাছের মতো, আর ছাগলের মতো মুখ। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল বলে সেইখানে বসে পড়লাম। মনে হলো রামলাল যখন আমার গলাটা চেপে ধরে আমায় মেরে ফেলবার উদ্যোগ করেছিল, তাকে তখন আমি জানলা টপকে ঘরে ঢুকতে দেখেছি। মনে মনে এই ভাবছি, এমন সময় টুক করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়লো। তুলে দেখি একটা দেশলাইয়ের বাক্স। এইটাকে সেই দিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু ফেরত দিতে সে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহু দূর পর্যন্ত তাকিয়ে কাউকেই আমি দেখতে পেলাম না। সমস্ত শরীর আমার তখন রোমাঞ্চিত হয়ে উঠেছে। কিন্তু কে সে? যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমায় নমস্কার।